পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 6। ইতিপূর্বে আমি আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 6 নম্বর সেট। এখানে 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন তোমাদের দেখা হবে, সম্পূর্ণ উত্তর বিশ্লেষণ সহ। এটা কিন্তু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। এরকম এক এক করে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা। কাজে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ দেখবে। আর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি এসেছে দুটো স্কুলে, একটা হচ্ছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এইচএস, এবং একটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এখানে টোটাল 1, 2, 3 এরকম 3 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। যেমন 1 দাগ নম্বরে টোটাল 8টি প্রশ্ন এমসিকিউ উত্তর দিতে হবে, 2 নম্বরে 8টি প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং 3 নম্বরে হচ্ছে তোমার যেটা এখানে সম্পূর্ণটাই ব্যাকরণ অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখানে 4 মার্ক ব্যাকরণ। তো আমরা সরাসরি চলে যাব একটু বড় দেখে এবং উত্তর বিশ্লেষণে। গ্রামটির আদি নাম কী ছিল? শালগড়া, হাতিঘর না শালগিরিয়া। তো এই টোটাল এক নজরে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নটা আমি দেখিয়ে দিলাম। তাই প্রথম উত্তর, গ্রামটির আদি নাম ছিল কি? আমরা যদি দেখি বইটা দেখি গ্রামটার, অর্থাৎ এত মুন্ডার কাহিনী গল্পে গ্রামটির আদি নাম ছিল কি? হাতিঘর। এই দেখো হাতিঘর লেখা আছে। তো বই থেকে তোমরা বইটা ভালো করে পড়লে কিন্তু অনায়াসে পেরে যাবে। উত্তর হবে হাতিঘর। তাহলে আমরা হাতিঘর অর্থাৎ খ নম্বর ওর উপর টিক মারব। এরপরের প্রশ্ন, দলে দলে বুনো হাঁসেরা উড়ে চলেছে কিসের? তীরের ফলার মতো, মালার আকারে, তার ধনুকের আকারে। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি বই থেকে, যে এখানে দেখো, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, অর্থাৎ তিলের ফলার আকারে। এই উত্তরটা তোমার বইতেই আছে। তাহলে বুনো হাঁস লীলা মজুমদারের উত্তরটা হবে তীরের ফলার আকারে, অর্থাৎ ক নম্বর উত্তর হবে। শীতের প্রভাত প্রত্যুষে শব্দটির অর্থ কী? আমরা জানি যে প্রত্যুষে শব্দটির অর্থ হচ্ছে তোমার ভোর, অর্থাৎ খ নম্বর উত্তর। হাবু তার কাকি সেজদা মেজদা না বর্দাকে পাগল বলেছিল। তা আমরা একটু প্রশ্ন গল্পটা পড়ে দেখি। সেজদা পাগল 10টা ছাগল, তাহলে সেজদাকে বলেছিল পাগল। তাহলে হাবু সেজদাকে পাগল বলেছিল, উত্তর হবে সেজদা পাগল। হাবু তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কয়টি? তা আমরা একটু বই দেখে আসি আসলে কয়টি। এখানে 7টা বিড়াল, আর গিয়ে হলো বর্দা ঘরে 7টা বিড়াল, তাহলে 7টা, আর মেজদা পোষেন 8টা কুকুর। 7টা আর 8টা হচ্ছে 15টি, আর গিয়ে হলো তোমার 10টা ছাগল, 15 আর 10 25, আর হাবু নিজেই 150 পোষে। তাই 150 যোগ 25 অর্থাৎ 175টি। উত্তর হবে 175। এই যে 175। দরবার শব্দটির অর্থ কি? আমরা যদি দেখি দরবার শব্দটির অর্থ হচ্ছে সভা, খ নম্বর। রাম বনে ফুল পড়ে, রাম শব্দটি কি পদ? রাম শব্দটি হচ্ছে তোমার বিশেষ্য পদ। তারপরে তোমার গাঢ় নীল নিম্ন পদটি, গাঢ় নীল নিম্ন রেখাংশ পদটি কি? এটা হচ্ছে বিশেষ্যের বিশেষ্যণ। শান্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ লেখো। শান্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত শান্ত, অর্থাৎ গ নম্বর। এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে কিন্তু 8টি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? 1 নম্বরের প্রশ্ন, এত নামটি কেন হয়েছিল? আমরা যদি দেখি জোয়ানদের ঘাঁটি ছিল হচ্ছে জোয়ানদের ঘাঁটি লাডাখে ছিল। তারপর এত নামটি কেন হয়েছিল? এত নামটি রবিবারে জন্মানোর জন্য হয়েছিল। ঠাকুরদার নামটি রেখেছিল। সব চলে যায় ওর বস্তায়। কার বস্তায় কি চলে যায়? আমরা যদি এই প্রশ্নটা দেখি যে সব চলে যায় ওর বস্তায়, অর্থাৎ এখানে 2-এর 3 নম্বরের প্রশ্নটা। তাহলে আমরা একটু বইটা দেখে আসি বইতে কি বলেছে। এখান থেকে পড়লে ভালো হবে। এতকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া এখন এই লাফিয়ে উঠে পড়ে লাগবে, অর্থাৎ 19 পৃষ্ঠায়। বয়স তো মোটে 10, মাথায় লালচে চুল
খুব ঝাঁকড়া, সবসময় পরনে একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো জ্বলজ্বল আর ধারালো, সব দিকে ওর নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটু শুকনো ডালে কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে, সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। কিন্তু কাজে এখানে এত আনিয়ে কিন্তু কথা হয়েছে, গ্রামে তো সব প্রতি সপ্তাহে হাট বসে, হাটের দোকান হ্যাঁ ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নিয়েছে, বস্তাটি ওর সঙ্গে থাকে। ওর এখানে কে এতোয়া, হ্যাঁ তো পুরানো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতেও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম। তাহলে তার বস্তা কী কী যায়? টোকো আম যায়, তারপর শুকনো কাঠ যায়, মেটে আলু ঘুরে বের করে মাটি থেকে, তারপরে মজা পুকুরের পাড় থেকে তোলে শাক, তা শাক চলে যায়, আর সবই ওর বস্তায় চলে যায়। তাহলে আমরা এখন উত্তরটা ক্লিয়ার করে দেই। হ্যাঁ, সব চলে যায় ওর বস্তায়। কার বস্তায়? এখানে এতোয়ার বস্তায়। এবং কি কি চলে যায় সেটা তো আমরা দেখলামই, যে ও কি কি চলে যায় ওর বস্তায়। বস্তাটি যেমন টোকো আম বস্তায়, শুকনো কাঠ, মেটে আলু, তারপরে গিয়ে হলো শাক, এই সবই ওর বস্তায় চলে যায়। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে, আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলা। এখানে আমি কি? এখানে আমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কীভাবে? এটা কিন্তু আমার ছেলেবেলাতে, আমার জীবনের বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলছে, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে। তা আমরা উত্তরটা যদি দেখি, আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলায়, তাই ছেলেবেলা থেকে নেওয়া, এবং এই প্রশ্নটির উত্তরটা হবে হ্যাঁ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এরপরের প্রশ্ন, সেখানে অত্যন্ত একলা হয়ে বসতাম, কথক কোথায় কখন অত্যন্ত একলা হয়ে বসতো? কথক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তাই আমরা যদি দেখি, আমি লুকিয়ে ছাদে উঠতাম দুপুরবেলায়, বরাবর দুপুরবেলাটা নিয়ে আমার মন ভুলে ও যেন দিনের বেলায় রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময় খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের সিটকেনিটি দিতাম খুলে, দরজা ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। তাহলে সোফায় অত্যন্ত একলা হয়ে বসতুম। তাহলে প্রশ্নটা আমরা আবার একটু দেখি, সেইখানে অত্যন্ত একলা, অর্থাৎ সোফার উপরে একলা হয়ে বসতুম। কথক মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আর কোথায়? সোফার উপরে অত্যন্ত একলা হয়ে বসতেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে কি, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা? এটা হচ্ছে আল মাহমুদ। পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাত জাগা থাকার দল কারা? সেই রাত জেগে থাকার দল কারা ছিল? সেই রাত জেগে থাকার দলে কবির কাছে জোনাকির ছিল, ফুল পাখিরা ছিল। বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? নবীন সেনার লেখা বিমলার অভিমান কবিতায় ছাগলে নটে গাছ মুড়িয়ে খেয়েছিল। আর অথবা যদি বলি, বিমলা তার দাদা ভাই ও নিজেকে কিসের সঙ্গে তুলনা করছে? তাহলে নিজেকে সে সামান্য একটা ফুলের কলির সাথে তুলনা করছে, আর দাদা ও ভাইকে বনের ফুলের মতো গুরুত্বপূর্ণ মনে করছে। ডাক দিল আয় আয়, কে কাকে ডাক দিয়েছে? তাই আমরা যদি কবিতাটা দেখে আসি, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটা গির্জাটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি ভাই, এখানে কবিই মোড় ফিরেছে, কোত্থুকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। তাহলে উটকো পাহাড় ডাক দিয়েছে। তাহলে কে ডাক দিয়েছে? ডাক দিয়েছে উটকো পাহাড় ডাক দিয়েছে। কাকে ডাক দিয়েছে? কবিকে ডাক দিয়েছে। তাহলে এক এক করে 2 নম্বরের প্রশ্ন আমি কিন্তু প্রতিটা প্রশ্ন ধরে বইয়ের কোথায় কি আছে সম্পূর্ণ বিশ্লেষণ সহ উত্তর দেখালাম। এবার 3 নম্বর, উদাহরণ সহ সকর্মক ক্রিয়ার সংজ্ঞা দাও। যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে কর্মের প্রয়োজন হয় তাকে সকর্মক ক্রিয়া বলে। উদাহরণ, রাম বই পড়ে, এখানে বই হলো কর্ম। হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর, বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? বাক্যটিতে বিশেষণ পদ হলো হলুদ, কারণ এটি গোলাপের রং বোঝাচ্ছে। এরপর সন্ধি বিচ্ছেদ করো। ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধা যোগ নিবৃত্তি, এটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তি। সন্ধি বিচ্ছেদ করো, সজ্জন, সৎ যোগ জন, সজ্জন। তো এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পল্লী প্রশ্নের উত্তর বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই।